বুঝলে? ওয়েলকাম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গলে। আমি তোমাদের জুয়েল স্যার, যেরকম সায়েন্সে ক্লাস করাচ্ছিলাম আজকে সেই ক্লাসেরই কন্টিনিউ করব। হ্যাঁ, আজকে হচ্ছে তোমাদের করা হচ্ছে ফিজিক্সের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা তোমাদের প্রত্যেকটা পরীক্ষাতেই কম বেশি কোশ্চেন থাকেই। সেটা হচ্ছে দ্য নিউটনস ল অফ মোশন, বা মোশন যেই আমাদের যে গতিবিদ্যা, নিউটনের গতিবিদ্যার বিভিন্ন যেই ইয়েগুলো আছে, ধরুন যেই লগুলো আছে, মানে তিনটে ল আমরা সাধারণত বুঝিয়েছিলাম এর আগের ক্লাসে। আমি যখন বুঝিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে নিউটনের তিনটে ল আছে যেটা গতিবিদ্যার সঙ্গে রিলেশন, এবং বিজ্ঞানী নিউটন, বিখ্যাত বিজ্ঞানী, আমরা সবাই কম বেশি চিনি। হ্যাঁ, তিনি আবিষ্কার করেছিলেন এই লগুলো। তো এই তিনটে ল সম্বন্ধে আমি ডিটেলসে বুঝিয়েছিলাম এবং 10টা কোশ্চেনও করেছিলাম। আজকে সেই কোশ্চেনগুলির কন্টিনিউটিটা বজায় রেখে আমরা সেই সিকোয়েন্স অনুযায়ী পরবর্তী কোশ্চেনগুলো করব। চলো তাহলে করা যাক। সেটা হচ্ছে যে আগের দিন 10টা কোশ্চেন, তাহলে আজকে হচ্ছে 11 নম্বর কোশ্চেন। তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ যে হুইচ অফ দি ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ নিউটনস থার্ড ল, মানে নিউটনের তৃতীয় গতিসূত্রের যে উদাহরণ নিচের অপশানগুলোর মধ্যে কোনটা হবে। দেখো, অপশান নাম্বার এ আছে একটি রকেট গ্যাস নিঃসরণ করে উপরে ওঠা। অপশান নাম্বার বি আছে একটি গাড়ি সোজা রাস্তায় ত্বরণ করা। ত্বরণ মানে আগের দিন আমি বুঝিয়েছিলাম ত্বরণ মানে কি না, ত্বরণ হচ্ছে যেটাকে ইংরেজিতে বলে অ্যাক্সেলারেশন, মানে সময়ের সাপেক্ষে হচ্ছে কি না তার বেগ পরিবর্তনের হারকেই বলা হয়। হ্যাঁ, মানে বেগ পরিবর্তনের হারকেই বলা হয় ত্বরণ বা অ্যাক্সেলারেশন। তাহলে বলছে সময় কি করছে, একটি গাড়ি সোজা রাস্তায় ত্বরণ করছে, মানে একটা গাড়ি সোজা রাস্তায় যাচ্ছে ত্বরণ করছে। ইট মিনস সে হয়তো তার গতিবেগ পরিবর্তন করছে, মানে 50 কিলোমিটার পার আওয়ারে চলছে, তারপরে হয়তো আবার 60 কিলোমিটার হচ্ছে, তারপরে হয়তো 70 কিলোমিটার হচ্ছে। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার সি বলছে একটি উপগ্রহ পৃথিবীর কক্ষপথে ঘোরা। আমরা জানি যে আমাদের পৃথিবীর যে কক্ষপথ, বিভিন্ন কক্ষপথে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে বিভিন্ন জায়গাতে বিভিন্ন যে স্যাটেলাইট আছে, ঠিক আছে, বিভিন্ন স্যাটেলাইট ঘুরে, এবং আমাদের পৃথিবী কি করে, আমাদের পৃথিবী সেই পৃথিবীর বিভিন্ন ধরো আবহাওয়া, বা আমরা যেই রিসেন্ট মোবাইল বা বিভিন্ন ডিভাইসে জিপিএস ইউজ করছি, লোকেশন, তাই না, সেই জিপিএস আমাদের লোকেশন, বিভিন্ন জিনিসে আমরা টিভি দেখছি, রেডিও শুনছি, সমস্ত কিছুই কি না এই স্যাটেলাইটের মাধ্যমে, যেগুলোকে বলা হয় স্যাটেলাইটস বা উপগ্রহ, সেই উপগ্রহগুলি ঘোরে। তাহলে সেটা কার মাধ্যমে বলছে, এই নিউটনের তৃতীয় গতিসূত্র, নাকি অপশন নাম্বার ডি, সেটা হচ্ছে একজন ব্যক্তি একটি ভারী বাক্স ঠেলা, একজন ব্যক্তি একটি ভারী বাক্স ঠেলছে। তাহলে দেখো, আমি থার্ড ল অনুযায়ী বলেছিলাম, যখন আমি থার্ড ল বুঝিয়েছিলাম তখন এক্সাম্পলও দিয়েছিলাম যে কি না, নিউটনের থার্ড লর এক্সাম্পলই হচ্ছে রকেটের যে প্রপালশন সিস্টেম, মানে রকেট যে ওপরে আমাদের যে মুক্তিবেগ, পৃথিবীর যে মুক্তিবেগ, সেটা কত না, সেটা হচ্ছে 11.9 or 11.6 এরকম সামথিং কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এই যে বেগ, এই মুক্তিবেগটাকে ছাড়িয়ে কি না রকেট আমাদের মহাকাশে যায়। তাহলে এটা কার মাধ্যমে যায়, আমি তখন বলেছিলাম এক্সাম্পল হচ্ছে নিউটনের থার্ড ল, তাই তো, নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী যায়। তাহলে এখান থেকে অপশন নাম্বার কোনটা ঠিক হবে, সেটা হচ্ছে অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাব। সেটা হচ্ছে যে তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা কোশ্চেন নাম্বার 12, যে বলটি চলন্ত বস্তুকে ধীরে করে এবং অবশেষে থামিয়ে দেয়। তাহলে কোন বলটা অপশানগুলোর মধ্যে চলন্ত বস্তুকে কি করছে, চলন্ত বস্তুকে থামিয়ে দিচ্ছে এবং ধীর করছে এবং অবশেষে তাকে স্টপ করে দিচ্ছে, সেটা কোনটা না, সেটা হচ্ছে অপশান নাম্বার এ সুষম বল, মানে নর্মাল ফোর্স। অপশান নাম্বার বি ঘর্ষণ বল। অপশান নাম্বার সি মহাকর্ষীয় বল, বা অপশান নাম্বার ডি কেন্দ্রমুখী বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স। ঠিক আছে, এখানে দিয়েছে সেন্ট্রিপেটাল ফোর্স। যাই হোক, তো দেখো, সুষম বল, নর্মাল ফোর্স, যে কোনো ফোর্স, কোনো একটা কি না, কোনো একটা চলন্ত বস্তু যেটা চলছে, ধরো সাপোজ একটা বল গড়াচ্ছে, কিন্তু স্যার নিউটনের ফার্স্ট ল অনুযায়ী আপনি বলেছিলেন যে কোনো বস্তু যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয়, সে গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। তাহলে এখানে থেমে যাচ্ছে, নিশ্চয়ই বল প্রয়োগ হচ্ছে। তাহলে সেটা কার মাধ্যমে হচ্ছে, কোন বলটার দ্বারা এই ধীর হচ্ছে এবং ধীরে ধীরে থেমে যাচ্ছে, স্যার সেটা থেমে যাচ্ছে ধীরে ধীরে, সেটা হচ্ছে ঘর্ষণ বল। এখানের মধ্যে ঘর্ষণ বল বা ফ্রিকশনাল ফোর্সটার মাধ্যমে সে থেমে যাচ্ছে। ওকে,
চলো নেক্সট কোশ্চেনে যাবো, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 13। নিউটনের প্রথম সূত্রটির আরেক নামে পরিচিত। নিউটনের প্রথম সূত্রকে আর কি নামে আমরা পরিচিত? দেখো আমি বলেছিলাম নিউটনের প্রথম সূত্রটা কি, সেটা হচ্ছে যে স্যার নিউটনের প্রথম সূত্রটা হলো যে কোনো বস্তুর ওপর যদি বাহ্যিক বল প্রয়োগ না করা হয় তাহলে গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে এবং স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে প্রথম গতিসূত্র নিউটনের। তো সেটার মাধ্যমে আমরা কি পেয়েছিলাম স্যার? সেটার মাধ্যমে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া বা জড়তা বা জাড্ডের সূত্র পেয়েছিলাম। ঠিক আছে, তাহলে সেই জাড্ডের সূত্র পেয়েছিলাম, তাহলে এখান থেকে কোনটা হবে? আমরা বলের সূত্র পাচ্ছি, আমরা জড়তার সূত্র পাচ্ছি মানে যেটাকে বলা হয় ইনার্সিয়া, আমরা ভরের সূত্র পাচ্ছি মানে মোমেন্টাম, এখানে ভরের নয়, এখানে ইংলিশ টার্মটা একটু ভুল দিয়েছে, সেটা হবে ভর বেগ। ঠিক আছে, ভর বেগ, মোমেন্টাম মানে ভর বেগ, নট ভর। ঠিক আছে, ভর হচ্ছে কি? ভর হচ্ছে যে মাস, মাস মানে ভর। ঠিক আছে, মোমেন্টাম মানে ভর বেগ। তো এটা কি হবে? এটা হবে, আমি একটু কারেকশন করে দিই, সেটা হচ্ছে যে এটা ভরের সূত্র নয়, এটা হচ্ছে ভর বেগ। ঠিক আছে, ভর বেগের সূত্র। তাহলে আমরা ভর বেগের সূত্র কি পাই? প্রথম গতিসূত্র থেকে আমি যখন বুঝিয়েছিলাম বলেছিলাম। আর নাকি আমরা ঘর্ষণের সূত্র পাই মানে ফ্রিকশনের থিওরি পাই। স্যার আমরা প্রথম সূত্রটা কি আর এক নামে ধরা হয়, সেটা হচ্ছে জাড্ডের সূত্র বা জড়তার সূত্র বা ইনার্সিয়া বা ইনার্সিয়ার সূত্র। তাহলে কি পাই আমরা? সেটা হচ্ছে অপশন নাম্বার বি, জড়তার সূত্র। চলো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 14, সেটা হচ্ছে যখন হাতুড়ি দিয়ে পেরেক মারা হয় তখন ক্রিয়াটি কি? মানে একটা ব্রেকের ওপর আমরা হাতুড়ি পিটাচ্ছি, তাহলে ক্রিয়া কোনটা? এখানে যে পিটাচ্ছি এখানে ক্রিয়া কোনটা মানে কাজ কোনটা হচ্ছে? দেখো, হাতুড়ি পেরেক ঠেলছে, পেরেক হাতুড়ি ঠেলছে, হাতুড়ি পেরেকের সাথে সংযোগ রাখে, উভয়। তাহলে এখানে দেখো, যখন হাতুড়ি পেরেকের ওপর মারা হচ্ছে, যখন হাতুড়িটা পেরেকের ওপরে মারা হচ্ছে তখন এর মধ্যে ক্রিয়া আর প্রতিক্রিয়া দুটো বল কাজ করছে, তাই তো? তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র আমাদেরকে সেই ধারণা দেয়। তাহলে যখন হাতুড়িটা মারছি, হাতুড়ি মারাটা হচ্ছে কি? সেটা হচ্ছে ক্রিয়া, আমি কাজ করছি। ঠিক আছে, সেটা হচ্ছে ক্রিয়া, পেরেকটার একটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে এবং তার উপর একটা ফোর্স কাজ করছে। ঠিক আছে, তাহলে সেটা হলো ক্রিয়া। কিন্তু পেরেকটা যে হাতুড়ির ওপরে একটা বল প্রয়োগ করছে ঠিক তার অপোজিট ডাইরেকশনে, সেটাকে কি? সেটা হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বা রিয়াকশন ফোর্স। তাহলে এখানে কি হবে? এখানে হবে যে ক্রিয়া হচ্ছে কোনটা? ক্রিয়া হচ্ছে স্যার, ক্রিয়া হচ্ছে হাতুড়ি পেরেক ঠেলছে। ঠিক আছে, হাতুড়ি পেরেক ঠেলছে, এটা হচ্ছে ক্রিয়া। চলো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে যদি কোনো বস্তুর ভর দ্বিগুণ করা হয় কিন্তু বল অপরিবর্তিত রাখা হয় তবে তার ত্বরণ হবে। দেখো, এটা করতে গেলে একটু অঙ্ক করতে হবে, সেটা হচ্ছে কি না স্যার, আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের সংজ্ঞা এবং বলের পরিমাপ পাই। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে স্যার আমরা সূত্র থেকে পাই এফ সমান, আমরা কি পাই না এফ সমান এম ইন্টু এ, এম ইন্টু এ। তাই তো আমি বলেছিলাম এটা আমরা কোথা থেকে পাই? দ্বিতীয় গতিসূত্র থেকে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলে স্যার? আমি বলেছিলাম নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলে যে কোনো বস্তুর তাৎক্ষণিক সময়ে, ঠিক আছে, তার বলের পরিমাপ হলো ওই বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সমান। ঠিক আছে, বা ওই বস্তুর ভর এবং ত্বরণের গুণফলের সমান। তাহলে এখানে এই যে এফ সমান এম এ পাচ্ছি, বলছে তোমাকে শর্তে কি বলছে? শর্তে বলছে যে এই এফটা, এফ মানে ফোর্স, ফোর্স বলছে তুমি চেঞ্জ হলো না, মানে ফোর্স তোমার 1 ছিল, 1ই থাকলো। ঠিক আছে, বা 1 না নিয়ে যদি তোমাদের বোঝার ক্ষেত্রে ধরো তোমাকে কি দিলাম না, দেখো ওই আমি বলছি ফোর্স ছিল কত? ফোর্স ছিল না হয় আমি বলছি 5, ঠিক আছে, 5 অর 6 হলে আরও সহজে বুঝতে পারবে। হ্যাঁ, একটা ধরো জোড় সংখ্যা নিলে, ঠিক আছে, চলো 6 যদি ফোর্স হয়, 6 নিউটন ধরো ফোর্স দিয়ে বলছে যে কি রাখা হবে? বল অপরিবর্তিত রাখা হলো, কোনো বস্তু ভরটাকে দ্বিগুণ করা হলো। তাহলে 6 ফোর্স ছিল, তাহলে এখানে ধরো এম কি ছিল? আমি বলছি ভর না হয় সেই বস্তুর ছিল ধরে নিলাম যে 3 কেজি। তাহলে শর্ত অনুযায়ী
অ্যাক্সেলারেশন কত ছিল স্যার? শর্ত অনুযায়ী অ্যাক্সেলারেশন তো হওয়া উচিত হচ্ছে কত না, সেটা হচ্ছে স্যার 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা যদি অ্যাক্সেলারেশন হয়, এবার বলছে বলটাকে কি করা হলো স্যার? বলটাকে বলছে যে স্থির রাখা হলো, 6ই রাখা হলো, কিন্তু ভরটাকে কি করা হলো? ভরটাকে স্যার দ্বিগুণ করা হলো, ভরটাকে দ্বিগুণ করা হলো। মানে ভরটাকে তখন বলছে 2 দ্বিগুণ মানে 200%, তাই তো? তার মানে হচ্ছে 2 × 3, ঠিক আছে? 2 × 3 করা হলো। তবে তার ত্বরণ কত হবে? দেখো কি হবে, তাহলে শর্ত অনুযায়ী স্যার ত্বরণ কি হবে? ত্বরণ কত হবে? হ্যাঁ দেখো, এখানে যদি ত্বরণ 0 করে দিই, তাহলে ত্বরণ যদি 0 করে দিই, এখানে ধরো 0 করে দিলাম, তাহলে কি হবে স্যার? তাহলে অঙ্কের নিয়ম অনুযায়ী এই পুরোটা 0 হয়ে যাবে। তাহলে এটা হবে না স্যার, 6 = 0 মানে ভুল স্যার, এটা হবে না। তার মানে ত্বরণ 0 হবে না বলটা দ্বিগুণ করলেও, ঠিক আছে? ত্বরণ 0 হলে তাহলে তো থাকলোই না, তার বলের পরিমাপই পেলে না তুমি, 0 হয়ে গেল। আর কি বলছে দেখো, দ্বিগুণ ডাবল হবে স্যার, এটা কি ডাবল হয়ে যাবে? এই যে ত্বরণটা যদি ডাবল হয়ে যায়, মানে 0-র জায়গায়, এই যে 0 বলছি আমি, 0-র জায়গায় কি হলো না 2 ছিল, এটাও দ্বিগুণ হয়ে গেল, 2 × 2, তাহলে 4, 4 × 6 = 24। এটা কি ঠিক হচ্ছে না স্যার? তার মানে এটাও হবে না, এটাও হলো না, তার মানে দ্বিগুণ, তাহলে দ্বিগুণও হবে না, ঠিক আছে? তাহলে কি হবে স্যার? স্যার তাহলে দেখা যাক, চলো তারপরে বলছে অর্ধেক, যদি অর্ধেক করে দিই তাহলে কি ছিল? প্রথমে ছিল হচ্ছে 6 ফোর্স, 6 ফোর্সের পর কি হলো না 3 হয়ে গেল স্যার, 3 থেকে 6 হয়ে গেল আমাদের কি না ভরটা দ্বিগুণ করা হলো, ভরটা স্যার দ্বিগুণ করা হলো। তাহলে ভরটা যদি দ্বিগুণ করা হয়, তাহলে শর্ত অনুযায়ী আমাদেরকে অ্যাক্সেলারেশনটা 2 ছিল, তাহলে 6 রাখতে গেলে কি করতে হবে স্যার? 1 করতে হবে। তার মানে আমরা কি হয়ে গেল? অর্ধেক হয়ে গেল। অপরিবর্তিত থাকলে তো হবে না, তাহলে তো ফোর্সটা তো মানে বেড়ে যাওয়ার কথা। তাহলে কি হয়ে গেল স্যার? অর্ধেক হয়ে গেল ত্বরণটা কি হয়ে গেল? সঠিক অ্যান্সার হবে অর্ধেক হয়ে গেল, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন কি বলছে? কোশ্চেন নাম্বার 16, নিউটনের তৃতীয় সূত্র অনুসারে সংঘর্ষে কোন পরিমাণটি অপরিবর্তিত থাকে? যখন কোনো দুটো বস্তুর সংঘর্ষ হচ্ছে, ধরো এই যে টাচ করলো, জাস্ট ধাক্কা খেলো, তাহলে কোন জিনিসটা অপরিবর্তিত থাকে? অপশন নাম্বার এ বল, অপশন নাম্বার বি বেগ, অপশন নাম্বার সি ভর, অপশন নাম্বার ডি ত্বরণ। দেখো বল মানে কি? বল মানে ফোর্স। তাহলে দুটো বস্তু যখন ধাক্কা খাচ্ছে এইভাবে যখন ধাক্কা খাচ্ছে, এর যে ফোর্স আছে, এই যে ফোর্সে ছুটছিল, এর যে ফোর্স ছিল, যখন ধাক্কা খেলো ফোর্সটা কি এক থাকবে? না স্যার, ফোর্সটা চেঞ্জ হবে, ঠিক আছে? মনে হয় দেখো ফোর্সটা কি এক থাকবে? অপশন নাম্বার বি বেগ, বেগ মানে সরণ পরিবর্তনের হার সময়ের সাপেক্ষে। এ কি না 5 কিলোমিটার/আওয়ারে ছুটছিল, এ 5 কিলোমিটার/আওয়ার ছিল, যখন ধাক্কা খেলো সে কি 5 কিলোমিটার বেগটা রাখতে পারবে? না স্যার, পারবে না, তাহলে বেগটাও হলো না। আচ্ছা ত্বরণ স্যার মানে কি? ত্বরণ হচ্ছে বেগ পরিবর্তনের হার। হ্যাঁ, তাহলে তার মানে কি? তার মানে হচ্ছে যে এ ধরো 10 কিলোমিটার/আওয়ারে ছুটছিল, তারপর 20 কিলোমিটার, তারপর 30 কিলোমিটার, মানে 10 কিলোমিটার/আওয়ারে ত্বরণ করছে, ঠিক আছে? 10 কিলোমিটার/আওয়ার² ত্বরণ করছে, ঠিক আছে? তাহলে এ যখন ধাক্কা খেলো, কিছুক্ষণের জন্য হলেও তারা থেমে যাবে, তার কি ত্বরণ কি হয়ে গেল? 0 হয়ে গেল। তাহলে ত্বরণও স্যার হলো না। কিন্তু ভর স্যার, ভর হচ্ছে মাস, মানে এই যে 5 কেজি ছিল ভর, এর যে 5 কেজি ছিল বা 10 কেজি ছিল, এরা যখন ধাক্কা খেলো, তোমার কি মনে হয় তাদের ভরটা 5 কেজি থেকে 2.5 কেজি বা 3 কেজি হয়ে যাবে? না স্যার, ভর কিন্তু অপরিবর্তিত থাকবে, ঠিক আছে? তাহলে ভর কি হবে? কলিশনের পরও অপরিবর্তিত থাকবে। চলো নেক্সট কোশ্চেনে যাবো। কোশ্চেন নাম্বার 17, সেটা হচ্ছে বল এবং ত্বরণের মধ্যে সম্পর্ক। আমি প্রথমেই করিয়েছিলাম, যেটা আমরা পেয়েছি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে, যে বলের সংজ্ঞা, বলের পরিমাপ, সেটা হচ্ছে F = m × a, F = m × a। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে সঠিক অ্যান্সার, সেটা হচ্ছে বল এবং ত্বরণের মধ্যে সম্পর্ক। চলো নেক্সট কোশ্চেন যাব। নেক্সট কোশ্চেন বলছে কোনো বস্তুর অবস্থাকে অপরিবর্তিত রাখার প্রবণতা কোন কারণে ঘটে? কোনো বস্তু, ঠিক আছে,
সেটা হয় গতিশীল না হলে স্থির অবস্থায় আছে। এই যে গতিশীল থাকা বা স্থির যে আছে সে স্থির থাকার চেষ্টা করে, আর গতিশীল যে থাকে সে গতিশীল রাখার চেষ্টা করে। প্রবণতা মানেই চেষ্টা করে, কোন কারণে ঘটে? ঘর্ষণের জন্য, মহাকর্ষের জন্য, জড়তার জন্য, নাকি ভরের জন্য? আবার এখানে ভর দিয়েছে, যাই হোক এটা ভর নয়, এটা ভর নয়, এটা হবে কি হবে? ইংরেজি টার্ম অনুযায়ী যদি মোমেন্টামটাকে সঠিক ধরি তাহলে এটা হবে ভরবেগ, ঠিক আছে, এটা হবে ভরবেগ। আর যদি এটাকে সঠিক ধরি তাহলে ইংরেজি টার্মটাকে লিখতে হবে কি? মাস। ওকে, বলে দিলাম। তো কোন জিনিসটায়, কোন ধর্মের জন্য চারটে অপশনের মধ্যে স্থির বস্তু স্থির থাকার চেষ্টা করে, গতিশীল বস্তু গতিশীল থাকার চেষ্টা করে? স্যার সেটা আমি বারবার বলেছি বোঝানোর সময়, সেটা হচ্ছে ইনারশিয়া বা জড়তা জন্য। জড়তা ধর্মের জন্য কি করা হয়? জাড্ডের ধর্মের জন্য কি করা হয় না, স্থির বস্তু স্থির থাকার চেষ্টা করে, গতিশীল বস্তু গতিশীল থাকার চেষ্টা করে। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, ইনারশিয়া। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাবো। কোশ্চেন নাম্বার 19, সেটা হচ্ছে একটি 5 কেজি ভরের বাক্সে 25 নিউটন বল প্রয়োগ করা হয়, বাক্সটির ত্বরণ কত হবে? একটা সোজা সিম্পল ফিজিক্সের অঙ্ক, ঠিক আছে, বাচ্চা ছেলেও করে দেবে, ঠিক আছে, যদি একটু মাথা খাটায়। তো কি না, কি বলছে না, একটা বস্তুর ভর তোমাকে বলে দিয়েছে, এম সমান কত বলে দিয়েছে, এসআই পদ্ধতিতে বলেছে, কারণ কেজিতে আছে, কারণ এসআই পদ্ধতিতে ভরের ইউনিট হচ্ছে কেজি। 5 কেজি তোমাকে বলে দিয়েছে। ওকে, বেশ, খুব ভালো কথা। আর কি দিয়েছে আমাকে? আমাকে স্যার ফোর্সটা বলে দিয়েছে, এফ আমাকে বলে দিয়েছে নিউটনে, তার মানে এটাও এসআই দিয়েছে, তাহলে কোনো ঝামেলাই থাকলো না, একবারে সোজা অঙ্ক তোমাকে জাস্ট করিয়ে দিয়েছে। তাহলে কি হলো না, নিউটনে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কত না, সেটা হচ্ছে নিউটন। ওকে, তাহলে চলো এবার বলেছে ত্বরণ কত হবে। তাহলে সোজা অঙ্ক, আমরা স্যার জানি নিউটনের দ্বিতীয় গতিসূত্রকে এফ সমান এম ইন্টু এ। তাহলে ম্যাথামেটিক্সের সরল নিয়ম সেটা হচ্ছে কি, এ সমান আমরা কি পাবো স্যার? এ সমান আমরা পাবো এফ বাই এম, তাই তো? তাহলে আমরা এখান থেকে বার করতে পারি এ সমান, দেখো এফ সমান দিয়ে দিয়েছে 25, এম সমান দিয়ে দিয়েছে 5, তাহলে একবারে সোজা ঝট করে বেরিয়ে গেল 5 5 25, কাটাকুটি করলে সেটা হচ্ছে কি না 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ এসআই পদ্ধতি দিয়েছে তাই মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ হয়ে গেল। তাহলে অপশন থেকে কোথায় কোনটা সঠিক হলো স্যার? অপশন নাম্বার এ, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, সোজা অঙ্ক, কোনো কিচ্ছু নেই। চলো নেক্সট কোশ্চেনে যাব, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 20, ওয়েন এ কার সাডেনলি স্টপ, যখন একটা কার কি হয় হঠাৎ করে থেমে যায়, প্যাসেঞ্জার টেন্ডস টু মুভ ফরওয়ার্ডস, ঠিক আছে। তাহলে সমস্ত যাত্রীরা কি হয়, আমরা দেখেছি, আমরা সবাই বাসে ট্রেনে গাড়িতে যেখানেই চাপি না কেন, হ্যাঁ আমরা সবাই হয়তো ফিল করেছি, যখন হঠাৎ করে ব্রেক মারে কোনো কারণে, সামনে একটা কুকুর বা একটা ধরো গরু ছাগল চলে এলো, হঠাৎ করে ড্রাইভার ব্রেক মারলো, কি হয় আমরা সবাই সামনের দিকে ঝুঁকে যাই। হোয়াই, কেন? বিকজ বিকজ সেটাই আমাদের নিউটন বলেছে কোন সূত্রের মাধ্যমে? প্রথম সূত্রের মাধ্যমে, যেটাকে আমরা বলি ইনারশিয়া, ঠিক আছে, বা জড়তা বা জাড্য, ঠিক আছে। তাহলে এই যে জড়তা, এটা কিসের জন্য দেখায় স্যার? এই জড়তাটা দেখায়, আমি বুঝিয়েছিলাম তখন বলেছি যে যখন কোনো বস্তু গতিশীল থাকে সে গতিশীল থাকার চেষ্টা করে, আর যখন বস্তু কোনো স্থির থাকে সে স্থির থাকার চেষ্টা করে, ঠিক আছে। তাহলে এখান থেকে কোনটা হবে স্যার? এখান থেকে হবে অপশন নাম্বার সি, জড়তা বা ইনারশিয়া। চলো নেক্সট কোশ্চেন যাবো, এটা হচ্ছে নিচের কোনটি নিউটনের দ্বিতীয় গতিসূত্রের উদাহরণ? একটা সোজা পাতি কোশ্চেন, নিচের কোনটি নিউটনের দ্বিতীয় গতিসূত্রের উদাহরণ? দেখো অপশানগুলো থেকে তোমাকে চুজ করতে হবে কোনটা দ্বিতীয় গতিসূত্রের উদাহরণ। মাটিতে স্থির থাকা বল, মাটিতে একটা বস্তু স্থির আছে, এটা কি প্রথম গতিসূত্র, এই দ্বিতীয় গতিসূত্র বলে? আচ্ছা চলো দেখে নেবো। দ্বিতীয় অপশান বলছে স্লাইড দিয়ে নিচে নামা শিশু, একটা স্লাইড আছে সেখান থেকে শিশুটা পিচ্ছিল খেয়ে নিচে নামছে, এটা। তৃতীয়, একটি গাড়ি গতি বাড়ানো যখন ত্বরণ প্যাডেল চাপা হয়। ওই যে আমরা বলি না আমাদের গাড়িতে 3টে প্যাডেল রাখে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ব্রেক, একটা হচ্ছে ক্লাচ, আর একটা হচ্ছে অ্যাক্সেলারেশন, তাই তো? অ্যাক্সেলারেট করি আমরা, ত্বরণ দিই। তাহলে বলছে একটি গাড়ির গতি বাড়ানোর জন্য ত্বরণ প্যাডেলে চাপ দেওয়া, এটা কি দ্বিতীয় গতিসূত্র উদাহরণ? নাকি একটি রকেট মাটিতে ওঠা শুরু করা, রকেট
মাটিতে ওঠা শুরু করা, মাটিতে নয় মানে একটি রকেট কি নিচে থেকে ওপরের দিকে ওঠা শুরু করা, এটা কি আমাদের দ্বিতীয় গতিসূত্র উদাহরণ? তাহলে স্যার রকেটের উদাহরণ আমি বলেছি ওপর দিকে ওঠা মানেই তৃতীয় গতিসূত্র। মাটিতে বল স্থির আছে, তাহলে সেটা হচ্ছে তার জড়তা জাড্য, তার মানে সেটা প্রথম গতিসূত্র। স্লাইড দিয়ে নিচে নামা শিশু, স্লাইড দিয়ে শিশুটা নিচে নামছে, এটা কিসের জন্য হচ্ছে স্যার? এটাও স্যার কিসের জন্য হচ্ছে স্যার? এটা হচ্ছে না গ্র্যাভিটেশনাল ফোর্স, মানে মহাকর্ষ তাকে টানছে, ঠিক আছে, সেই জন্য। আর ভরবেগ একটা কাজ আছে সেখানে। আবার তৃতীয় অপশন নাম্বার সি, একটি গাড়িতে গতি বাড়ানোর জন্য ত্বরণ প্যাডেলে চাপ দেওয়া। আমরা কি পাই দ্বিতীয় গতিসূত্র থেকে? যে না ত্বরণ মানে ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে তার বলটা সমান, তাহলে এই যে ত্বরণ প্যাডেলে চাপ দেওয়া এটা হচ্ছে ত্বরণ করা, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় গতিসূত্রের এক্সাম্পল। চলো নেক্সট কোশ্চেনে যাব। সেটা হচ্ছে যখন একজন ব্যক্তি একটি নৌকো থেকে লাফ দেয় তখন নৌকোটি পিছনে চলে যায়। একটা নৌকো ধরো আছে, তুমি নৌকো থেকে জোর লাফ দিলে কি হবে দেখবে, নৌকোটা পিছনে চলে যাবে, তুমি সামনের দিকে ঝাঁপ দেবে। তাহলে এখানে কোন গতিসূত্র ব্যাখ্যা করে? নৌকো কেন পিছনে চলে যাচ্ছে, তুমি কেন সামনে চলে যাচ্ছ? দুটো জিনিস ঠিক অপোজিটে যাচ্ছে, এবং একটা কোনো কাজ হওয়া মানে তার পিছনে ফোর্স আছে, তাই তো? কারণ আমরা কার্য মানে জানি কি না একটা ডিসপ্লেসমেন্ট এবং তার সাথে সাথে ফোর্স, তার গুণফল। তাহলে কেন হচ্ছে স্যার? তার মানে স্যার আমি এখান থেকে কনসেপ্ট পেয়ে যাচ্ছি, আমার অপশন দেখার দরকার নেই স্যার, যে ক্রিয়া এবং প্রতিক্রিয়ার একটা কাজ হচ্ছে। আমি প্রতিক্রিয়া বলের জন্য কি নৌকো পিছন দিয়ে চলে যাচ্ছে, তার আর ক্রিয়া হচ্ছে কি আমি বল প্রয়োগ করছি তার জন্য নৌকো পিছনে চলে যাচ্ছে, প্রতিক্রিয়া বলের জন্য আমি সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি। তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া মানেই সেটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। সেটা হচ্ছে কি না নিউটনের তৃতীয় গতিসূত্র। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে যদি কোনো বস্তু ভারসাম্যযুক্ত বল অনুভব করে তবে তা, কোনো বস্তু ভারসাম্যযুক্ত বল, ঠিক আছে, ভারসাম্যযুক্ত বল মানে যেই বলটা একটা সমবল, একটা সুষম বল আর কি, ঠিক আছে, সেই বলটা যদি অনুভব করে তবে তা ত্বরণ করবে মানে অ্যাক্সেলারেট করবে, বিশ্রামে থাকবে বা ধ্রুব গতিতে চলবে, ধীর হবে মানে থেমে যাবে, ঠিক আছে, তার দিক পরিবর্তন করবে। তাহলে একটা ভারসাম্যযুক্ত বল, বলটা এদিক ওদিক কাজ করছে না, বলটা জাস্ট একটা নির্দিষ্ট সমপরিমাণ বল, একটা ভারসাম্যযুক্ত বল ওর উপরে কাজ করছে, হ্যাঁ বল অনুভব করছে বা ওর উপরে কোনো একটা বস্তুর উপরে কাজ করছে, তাহলে কি করবে? সে ত্বরণ করবে। স্যার ত্বরণ তখনই করে যখন বলটা কি সময়ের সাপেক্ষে বলটা বাড়বে, তখনই ত্বরণ করবে। কারণ এখন 10 কিলোমিটার পার আওয়ারে ছুটছে মানে একটা বল কাজ করছে, আমাকে যদি 20 কিলোমিটার পার আওয়ারে ছুটাতে হয় কি করতে হয় স্যার? স্যার আমাকে এক্সেলারেট দিতে হয়, মানে তেল বেশি পরিমাণে ঢোকাতে হয়, তার ফলে এনার্জি বেশি করে তৈরি করতে হয়, তার মানে ফোর্স বেশি করে কাজ করে। তাহলে স্যার ভারসাম্যযুক্ত বল হলে কিন্তু অ্যাক্সেলারেট হবে না, তাহলে কি হবে স্যার? স্যার ধীর হয়ে যাবে না, ধীর হয়ে যাবে তো সেটাও তো বলা ঠিকভাবে বলা যেতে পারে না, তাই না? ধীর হয়ে যাবে সেটাও ঠিকভাবে বলা যেতে পারে না। হ্যাঁ ধীর হবে কেন? কারণ একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করছে, ওটা কি পরিমাণ গতিতে আছে বা ওটা হয়তো ধীর অবস্থাতেই আছে বস্তুটা, তার উপরে সমবল প্রয়োগ করছি, তাই না? তাহলে দিক পরিবর্তন করবেন না স্যার, বলটা তো নির্দিষ্ট দিকে হচ্ছে, তাহলে এদিক ওদিক থেকে বল নয় তো দিক পরিবর্তন করবে না। তাহলে কি হবে স্যার? বস্তুটি হয় বিশ্রামে থাকবে, ঠিক আছে, বা ধ্রুব গতিতে চলবে। যদি বস্তুটা ধরো গতিশীল আছে তার উপরে সম পরিমাণ বল হলো, তার মানে কি হলো? সে বস্তুটা থেমে গেল, সে থেমেই থাকলো। কিংবা কি হলো না সমবেগে চলবে, সম ধ্রুব গতিতে চলবে, তার মানে যদি তাকে একটা সম বল দেওয়া হয় ঠিক ওর গতিবেগটা 5 কিলোমিটার পার আওয়ার, তা 5 কিলোমিটার পার আওয়ারেই চলেই যাবে সময়ের সাপেক্ষে। তাহলে সেটা কি হবে না অপশন নাম্বার বি। চলো নেক্সট কোশ্চেনে যাব। একটি 3 কেজি ভরের বস্তুর ত্বরণ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে এর ওপর প্রয়োগ করা বল কত? আবার সে একটা পাতি কোশ্চেন, বাট ইম্পর্টেন্ট, ঠিক আছে, কারণ তোমার যে তোমার নিউমেরিক্যাল প্রবলেম সলভ করার কতটা এবিলিটি আছে সায়েন্সে সেটা দেখবে। এখন এই ধরনের কোশ্চেন আসছে একটু ঘুরিয়ে, সেটা হচ্ছে যে স্যার আমরা তো সোজা পেয়েছি এফ সমান হচ্ছে এম ইন্টু এ, তাহলে এখানে স্যার আমাকে বলা হয়েছে প্রয়োগ করা বল, তার মানে আমাকে স্যার এফ বার করতে বলেছে, আরও সোজা করে দিয়েছে স্যার আমাকে, মানে একটুও কোনো ঝামেলা হবে না, আমাকে এম স্যার বলে দিয়েছে, এম মানে মাস ভর, এসআই পদ্ধতিতে বলেছে, মানে 3 কেজি ইন্টু কি না 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে এটাও এসআই বলেছে, আরও সোজা করে দিল তাহলে 4, তাহলে এফ সমান কত হলো স্যার? 4 নয় 8, কী হলো স্যার? 24 নিউটন, 24 নিউটন বল, নিউটন কারণ এসআই পদ্ধতিতে,
সোজা হিসাব। তাহলে এখানে কি কত হবে দেখো, ও আচ্ছা বাংলা, সরি আমি এটা ইংরেজি ধরে নিয়েছি, আচ্ছা এগুলো বাংলাতে লেখা আছে, হ্যাঁ আমি 3 আর এটাকে 8 ধরে নিয়েছি, এটা কি না 4, তাহলে টোটাল কত হলো স্যার? স্যার এটা হলো না, এটা হলো 12, 3 4 12, সোজা হিসাব 12 নিউটন। তাহলে অপশন নাম্বার এ হবে তার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাব। ট্যাগ অফ ওয়ার খেলায় উভয় দল সমান বল প্রয়োগ করে এবং দড়ি নড়ে না, এটি নির্দেশ করে। দেখো ট্যাগ অফ ওয়ার খেলা দেখেছো নিশ্চয়ই, হ্যাঁ এই যে এদিকে কিছু লোক দড়ি ধরে থাকবে, ওইদিকে কিছু লোক দড়ি ধরে থাকবে, এদের টানাটানি করবে, মাঝখানে একটা দাগ থাকবে, যারা ওই দাগটাকে ক্রস করে যেই দলকে টেনে নিয়ে চলে আসতে পারবে তারা জিতে যাবে। তাহলে ওই যে এদিকে কিছু লোক দড়ি ধরে টানছে মানে কি ফোর্স দিচ্ছে, ওইদিকে কিছু লোক দড়ি ধরে টানছে তার অপোজিট দিকে ফোর্স দিচ্ছে, তাহলে বলছে প্রয়োগ করে দড়িটা নড়ে না, তার মানে কি ওই যে মাঝের দাগ আছে সেখানেই থেমে আছে, কেউ কোনো দিকে যাচ্ছেও না, এগোচ্ছেও না, পিছাচ্ছেও না। এটা কি নির্দেশ করছে? নিউটনের দ্বিতীয় সূত্র, ভারসাম্যযুক্ত বল, জড়তা নাকি মহাকর্ষীয় বল? দেখো গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে কি না সবসময় ও পৃথিবী তার নিজের দিকে টানে, ঠিক আছে? তাহলে এখানে নিজের দিকে টানাটানি ব্যাপার হচ্ছে না, ওরা ওরা ওদের দিকে টানছে, আমরা আমাদের দিকে টানছি। নিউটনের দ্বিতীয় গতিসূত্র তো এটা বলে না স্যার, সেটা তো বলের সংজ্ঞা দেয়, ঠিক আছে, যে ত্বরণের ব্যাপার দেয়, মাসের সঙ্গে রিলেশন। ভারসাম্যযুক্ত বল, হ্যাঁ স্যার ব্যালেন্স, কারণ কেউ কারোর দিকে যাচ্ছে না মানে কি ভারসাম্যযুক্ত বল আছে, ঠিক আছে, নির্দিষ্ট পরিমাণ বল দুজনের ক্ষেত্রেই সম পরিমাণ বল কাজ করছে, তাই তো কেউ কারোর দিকে যাচ্ছে না। আর জড়তা তো আলাদা জিনিস, হ্যাঁ গতিশীল থাকার চেষ্টা বা গতিশীল বস্তু গতিশীল থাকার চেষ্টা বা স্থির বস্তু স্থির থাকার প্রবণতা, সেটা হচ্ছে জড়তা। একটি চলো দেখছো এগিয়ে দিয়েছি কোশ্চেনটা, সরি। নেক্সট কোশ্চেন যাব, কোশ্চেন নাম্বার 25 হলো, আচ্ছা 26, নিউটনের গতিসূত্রগুলি প্রযোজ্য। চলো অপশান দেখতে হবে, নাহলে কোশ্চেনটা দেখে বুঝতে পারবো না। সেটা হচ্ছে কি শুধুমাত্র স্থির বস্তুর জন্য, মানে নিউটনের গতিসূত্রগুলি কার উপর প্রযোজ্য আর কি, শুধু স্থির বস্তুর জন্য, তাই কি না স্যার? কারণ দ্বিতীয় গতিসূত্রই তো বলে গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকার চেষ্টা করবে, স্থির বস্তু চিরকাল স্থির থাকার চেষ্টা করবে। আবার প্রথম সূত্র বলে, দ্বিতীয় সূত্র কি বলে ভরবেগের পরিবর্তন, তার মানে এখানে বেগ আছে, তার মানে এখানে স্থির বস্তু তো নয় শুধু। তাহলে শুধুমাত্র চলমান বস্তু না স্যার, সেটাও নয়, কারণ প্রথম সূত্র বলছে স্থির বস্তুর ক্ষেত্রেও বলছে, জড়তা সূত্র দিচ্ছে, জারদের সূত্র দিচ্ছে, ঠিক আছে। তারপরে বলছে সব বস্তুর জন্য স্থির বা চলন্ত, অবশ্যই স্যার স্থির বা চলন্ত সব বস্তুর জন্য, ঠিক আছে। নিচের কোনটি একটি সরল রেখায় ধ্রুব গতিতে চলা বস্তুর জন্য সত্য? একটি সরল রেখায় ধ্রুব গতিতে, মানে ওর গতিবেগের পরিবর্তন হচ্ছে না, 5 কিলোমিটার পার আওয়ার তা 5 কিলোমিটার পার আওয়ারই, মানে ওর কোনো ত্বরণ নেই। ধ্রুব গতিতে মানে ত্বরণ ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে, কারণ ত্বরণ মানেই হচ্ছে গতিবেগের পরিবর্তনের হার, সময়ের সাপেক্ষে যখন গতিবেগ পরিবর্তন করবে, ঠিক আছে, তখন সেটাকে বলবে ত্বরণ। তাহলে এই ধ্রুব গতিতে চলছে, তার মানে ত্বরণ 0। তাহলে ধ্রুব গতিতে চলা সরল রেখা বরাবর সোজা চলছে একটা সরল রেখা বরাবর, সেই সরল রেখা বরাবর চলা বস্তুর জন্য সত্য কি নেট বল শূন্য হয়, যে নেট ফোর্সটা কি শূন্য হবে। দুবার দিয়ে দিয়েছে তাই তো, নেট বল শূন্য হয়, হ্যাঁ দুবার দিয়ে দিয়েছে, একই অপশন ভুল করে। যাই হোক, ত্বরণ বাড়ছে, এখানে তো ত্বরণ নেই, তো ত্বরণ বাড়ছে তো কোনো ব্যাপারই নেই, ত্বরণ কমছে, ত্বরণ বাড়া কমার কোনো কথাই নেই, ত্বরণ তো 0। আবার আমরা কি জানি যে ত্বরণ যখন 0, আমরা ফোর্স সমান এফ সমান এম এ, এখানে এম সমান একটা মান আছে, বস্তুটা ভর আছে, কিন্তু এ যখন 0 হয়ে যাচ্ছে তার মানে ফোর্সটাও 0 হয়ে যাচ্ছে, কারণ কোনো বস্তুর সঙ্গে 0 মাল্টিপ্লাই করলে সেটাও 0 হয়, 0 সমান 0। তাহলে কি হবে স্যার, নেট বল স্যার শূন্য হয়ে যাচ্ছে, যখন স্যার সমবেগে চলছে নেট বলটা শূন্য হয়ে যাচ্ছে, ঠিক আছে। চলো কোশ্চেন এই পর্যন্তই, হ্যাঁ আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাস নিয়ে এবং আরও ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে, হ্যাঁ সাথে থাকো এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আসছি, বাই, টাটা।